জিমিন এগিয়ে গিয়ে সপাটে একটা চড় বসালো তের গালে। তে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। জিমিন চড় মারতেও তের কোনো হেলদোল নেই। কেন বারবার মিথ্যে বলছিস? আমি সেদিন ঘরের বাইরে থেকে সবটা শুনেছি। তোদের মাঝে সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল সেদিন, তাহলে তুই এর জন্য ওভাবে ছুটে? হ্যাঁ, এবার তো তোদের কাছে সবটা পরিষ্কার। জিমিন, তুই জাঙ্কুক ভাইকে গিয়ে বোঝা, ভুলে যেতে বল আমায়। এতে ওনার জন্যই ভালো হবে। আর তোর? জিমিনের এমন প্রশ্নে চকিত হয়ে তাকালো ওর দিকে। মেকি হেসে বলে, আমার ভালোই হবে। যেখানে ভাইয়া আম্মু খুশি সেখানে আমিও ইয়নো থেকে নিজের দিকে ঘোরাই। তুই তো জাঙ্কুক ভাইকে ভালোবাসিস, তাহলে কি করতাম আমি? জাঙ্কুক ভাইয়া দুদিনের ভালোবাসার জন্য আমি আম্মু আর ভাইয়াকে কষ্ট দিতাম? পারতাম না আমি এটা করতে, তাই ওনারা যা চেয়েছে তাই করেছি। তে আর বোগামের এনগেজমেন্টের কথা শুনলে ওর ভাই পাগলে হয়ে যাবে, যাচ্ছে তাই কাণ্ড করবে, কষ্ট পাবে ভীষণ। জিমিন আর ভাইয়ের এই কষ্টটা এখন থেকেই উপলব্ধি করতে পারছে। ভাইয়ের কথা ভেবে কেঁদে দিল জিমিন। তে জিমিনকে কান্না থামতে বলল। জিমিন উল্টো পিঠে হাত দিয়ে চোখের জল মুছে তারপর বলে, তুই যে কষ্ট পাচ্ছিস তার বেলায় আমার ভাইটা যে কষ্ট পাচ্ছে। তোর এনগেজমেন্টের কথা শুনলে ওইদিকে আমার ভাই পাগল হয়ে যাবে। তে হবে না পাগল, আয়ু জাঙ্কুক ভাইকে ভালোবাসে। জাঙ্কুক ভাইয়ের সাথে আয়ের বিয়ে দিয়ে দে, দেখবি জাঙ্কুক ভাইও ভালো থাকবে। তুই বাসায় একবারও বলেছিস যে তুই জাঙ্কুক ভাইকে ভালোবাসিস? ইয়নোর কথায় চুপ থাকলো। এতে জিমিন আর ইয়নো বুঝে গেল তুই বাসায় কিছু বলেনি। জিমিন এবার বলে, আচ্ছা এনগেজমেন্টই তো হয়েছে, বিয়ে তো আর হয়নি। আমি এখনই গিয়ে জেহব ভাইয়াকে সব বলছি। এটা বলে জিমিন দরজা থেকে পা বাড়তে নিলে তে হাত চেপে ধরে। কিছু জানাবি না তুই ভাইয়াকে। ভাইয়া আর আম্মুর খুশিতে আমি খুশি। এই দুটো মানুষের খুশি আমি নষ্ট হতে দেব না। আর তোর খুশি? আমিও খুশি হলো। বোগাম ভাইয়ের সাথে আমিও ভালো থাকবো। জিমিনের রাগ এবার তরতর করে বাড়ছে। তের বাহু শক্ত করে চেপে ধরে পড়ে, তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড না হতি তাহলে এক্ষুনি তোকে জাস্ট খুন করে ফেলতাম আমি, আমার ভাইয়াকে এভাবে কষ্ট দেওয়ার জন্য। আজকের পর থেকে চিনি না আমি তোকে। তে নামের কোনো বেস্ট ফ্রেন্ড আমার ছিল না। আমি আজ থেকে এটাই মনে করব। কথাগুলো বলে তেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জিমিন। তারপর হনহনিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ইয়নো কি করবে বুঝতে পারছে না। তেকে বিছানায় বসিয়ে দিয়ে তারপর বলে, তুই থাক এখানে। ওদিকে জিমিন প্রচন্ড রেগে আছে, ওর প্রচুর মাথা গরম। আর হ্যাঁ, বিয়ে এখনো হয়নি, এখন বহুত সময় আছে। তুই মাথা ঠান্ডা করে একবার ভেবে দেখ। আসছি দোস্ত। এই কথাটা বলে ইয়নো সেখান থেকে বেরিয়ে যায়। রাত 10টা বাজে, সকলে ডিনার করছে, কিন্তু তে নেই এখানে। ও খাবে না জানিয়ে দিয়েছে। তবুও সবাই বেশ কয়েকবার ডেকেছিল। ওর ভালো লাগছে না বলে বের হয়নি রুম থেকে। জানিয়েছে ইচ্ছে নেই, পরে ইচ্ছে হলে খেয়ে নেবে। বিছানায় এক কোণে গুটিসুটি মেরে শুয়ে আছে তে, চোখ দুটো বন্ধ, চোখের কান নিচে জল গড়িয়ে পড়ছে। সন্ধ্যায় জিমিনের বলা কথাগুলো ভাবছে। বেশ কয়েকবার জিমিনকে ফোন করছে, কিন্তু জিমিন ওর নাম্বার ব্লক করে রেখেছে। এফবিতে মেসেজ করেছে, সেটাও সিন করে রেখে দিয়েছে। বুঝলে বেশ ভালোই রেগে আছে। এত সহজে রাগ ভাঙবে না। এমন সময় দরজায় কড়া নেড়ে বোগাম বলে, তে আসবো? তে দ্রুত উঠে বসে, গায়ে ওনা ভালোভাবে পেঁচিয়ে চোখে জল মুছে নেয় স্বাভাবিক করে। তারপর বলে, আসো। তের অনুমতি পেয়ে বোগাম ভেতরে এসে বিছানায় বসলো। বোগাম বেশ কিছুক্ষণ তের দিকে দৃষ্টি স্থির করে রাখলো। সবাই এত বলার পরও খেতে এলি না যে? ভালো লাগছে না। খাবার নিয়ে আসি আমি। খেতে ইচ্ছে করছে না বোগাম ভাই, আর ইচ্ছে হলে পরে আমি ঠিকই খেয়ে নেব। মেয়েটা এখনো আগের মতোই ভাই বলে ডাকছে। সময়ের সাথে সাথে ভাই ডাকটা মুছে যাবে। এতদিনকার অভ্যেস বদলাতে তো সময় লাগবে। আর বোগামেরও উচিত সবটা মানিয়ে নেওয়ার জন্য একে সময় দেওয়া। কথাগুলো আপন মনে ভেবে তপ্ত শ্বাস ফেলল বোগাম। বেশ কিছুক্ষণ দুজনেই নীরব থাকলো। নীরবতা ভেঙে বোগামই বলতে নাই, তুই কি কোনো কারণে আপসেট? তে না তো। কেন? না, ঠিক লাগছে না তোকে? ভালো লাগছে না শরীর, ঘুমালে ঠিক হয়ে যাবে। দুজনের মাঝে আবারও নীরবতা বিরাজমান। আগের নেই এবারেও বোগাম নীরবতা ভেঙে বলে, কাল ক্লাস আছে না তোর? তে মাথা নাড়ায়। বোগাম আবারও তেকে প্রশ্ন করে, তোর যদি আপত্তি না থাকে আমি তোকে পৌঁছে দেব? শান্ত দৃষ্টি নিয়ে তাকালো বোগামের দিকে। বোগাম ওর জবাবের আশায় চেয়ে আছে। তে লম্বা একটা শ্বাস ফেলে তারপর বলে, এর আগেও তো আমায় কলেজে ভার্সিটিতে দিয়ে এসছো, এখন অনুমতি নিচ্ছ কেন? তখন তো নাওনি, তাহলে আজ অনুমতি নিচ্ছ কেন বোগাম ভাই? তখনকার ব্যাপার আলাদা, আর এখনকার আলাদা। থমকারতে বোগামের সাথে যে এখন ওর অন্যরকম একটা সম্পর্ক তৈরি হয়েছে এ ভেবে মিকি হাসলো। তারপর নিজে বলল, আপত্তি নেই আমার। আচ্ছা,
তাহলে আমি সকালে আসবো, এখন ঘুমিয়ে পড়। তে মাথা নেড়ে সম্মতি জানাতেই বুগাম ঘর থেকে বেরিয়ে গেল। তে কয়েক সেকেন্ড বুগামে যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে। ভার্সিটির সামনে বাইক থামতে তে নেমে পড়লো। বুগাম বাইক ঘুরিয়ে জিজ্ঞেস করে তেকে, ক্লাস শেষ হবে কটায়? তোমায় আসতে হবে না, আমি চলে যেতে পারবো। আচ্ছা, তো সাবধানে থাকিস। কথাটা বলেই বুগাম সেখান থেকে চলে গেল নিজ গন্তব্যে। তে পুরো মাঠে চোখ বড়ালো, কোথাও জিমিন বা ইয়নুকে দেখতে পেল না। ক্যান্টিনে যেতেই দেখলো জিমিন আর ইয়নু বসে আছে। তে গিয়ে চেয়ার টেনে বসতে জিমিন উঠে দাঁড়ালো ওখান থেকে চলে যাওয়ার জন্য। তে জিমিনকে আটকে দেয়। কেন এমন করছিস আমার সাথে? আমাদের এত বছরের বন্ধুত্ব এভাবে শেষ হতে দিস না তুই। পারি, আমি তোর জন্য আমার ভাইকে কষ্ট পেতে দেব না। তুই আমার ভাইয়ের কষ্ট আমি সহ্য করতে পারবো না। তুই আমার ভাইকে যে পরিমাণ কষ্ট দিয়েছিস সেটা কখনো ভুলবো না আমি, ক্ষমা করবো না আমি তোকে কোনোদিনও। তুই আমার দিকটা একটু বোঝার চেষ্টা করবি না একবারও? কি বুঝবো বলতো? তুই যদি বাসায় জানাতি, বেন যদি কেউ মেনে না নিত তাহলে একটা কথা ছিল, কিন্তু তুই তো সেরকমটা করিস নাই, বাসাতেও জানাসনি। নিজের মর্জিতে আমার ভাইকে এভাবে কষ্ট দিচ্ছিস তুই। আমার জায়গায় দাঁড়িয়ে তুই বাচ্চা না, আমিও সুগাকে ভালোবাসি। আমি সুগার সাথে রিলেশনে যাওয়ার পর আমার পরিবারকে ম্যানেজ করেছি, তারপরেই পারিবারিকভাবে আংটি বদল হয়েছে আমাদের। তুইও পারতিস না বাসায় জানাতে? একবারের জন্য বলতে পারতিস না? হ্যাঁ, আমার আর তোর সিচুয়েশনটা আলাদা, আমি মানছি। যে হোক ভাই আর আন্টি প্রথমে রাজি হতো না, একটু কষ্ট হতো ওনাদের মানাতে। তুই অন্তত একবার বলে দেখতি, পরে না মানলে সেটা আমার ভাইয়ার উপর ছেড়ে দিতি সবটা। ভাইয়া সব ঠিক করে নিত, ঠিক মানিয়ে নিত যে হোক ভাইয়া আর আন্টিকে। জিমিন তুই একদম কথা বলবি না তুই। কথাটা বলেই জিমিন রেগে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তে একটা চেয়ার নিয়ে নিঃশব্দে চোখে জল ফেলছে। কাঁধে স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো সেখানে ইয়নো দাঁড়িয়ে। ইয়নোকে ঝাপটে জড়িয়ে কাঁদতে শুরু করলো। ইয়নো তের মাথায় হাত রেখে খানিকটা সময় তারপর চুপ থেকে পড়ল। কাঁদিস না রে, এখন কেঁদে কি হবে বল? তুইও বন্ধুত্ব শেষ করে দিবি তাই না? দাঁড়িয়ে আছিস কেন? তোরও যা যা বলার আছে বল, বলে চলে যা আমায় ছেড়ে। ধুর, আমি কেন বন্ধুত্ব শেষ করব? তোদের ছাড়া আমার চলবে নাকি? জিমিনের কথা ধরিস না তো, ওর মন মেজাজ ঠিক হলেই দেখবি ও নিজেই আসছে। রাগ কমলে দেখবি সবার আগে তোর কাছেই ছুটে আসবে। তুই কান্না অফ কর। তুই চুপচাপ থাকলো। ইয়নো আবার বলতে নেই। এখনো সময় আছে, তুই সবটা তোর হাতে। তুই একবার বাসায় জানা জাঙ্কুক ভাইয়ের কথা। তুই তখনও নিশ্চুপ। ইয়নো আবারও বলতে নাই। আমি জাঙ্কুক ভাইকে ডাকছি এখানে, কথা বল দুজনে। তুই একা না পারলে জাঙ্কুক ভাইকে নিয়ে গিয়ে তারপর কথা বল জেহো ভাইয়ার সাথে আর আন্টির সাথে। আই হোপ ওনারা বুঝবেন। কথাগুলো বলে ইয়নো ফোন বের করে জাঙ্কুককে ফোন করার জন্য। ডাকিস না ওনাকে, আমি দাঁড়াতে পারবো না ওনার সামনে। সমস্যা থেকে পালিয়ে বেড়ালে সমস্যার সমাধান হয় না তে, শক্তভাবে দাঁড়িয়ে সেটার মোকাবিলা করতে হয়। এতদিন তো পালিয়ে পালিয়ে বেরিয়েছিস, কোনো সমাধান হয়েছে? হয়নি তো, উল্টো আরও কষ্ট পাচ্ছিস এখন। জাঙ্কুক ভাইকে টেক্সট করে দিয়েছি, উনি 10 মিনিটের মাঝেই আসবেন ক্যাম্পাসে। কথা বল দুজনে। আর হ্যাঁ, তুই এখানেই বস, আমি দেখছি জিমিন কোথায়, আর ওকে নিয়েই আসছি আমি। তুই সম্মতি জানাতে ইয়নো উঠে চলে গেল। ওখানে চুপচাপ বসে রইল তে। এমন সময় কেউ একজন বসে তের সামনে। তে মাথা তুলে কাইকে দেখতে পেয়ে বিরক্ত হলো বেশ। উঠে চলে যেতে চাইলে কাই বলা শুরু করে, ভালোই তো ছেলে জুটিয়েছ, একদিন জাঙ্কুক তো একদিন আজকের ওই ছেলেটা। তা আমাকেও একটু সময় দিতে পারতে, ওদের থেকে খারাপ হতো না আমার পারফরমেন্স। পেছনে ঘুরে সপাটে চর বসালো তে কায়ের গালে। রাগে গা জ্বলে যাচ্ছে, কি সব উল্টোপাল্টা বলছে। গায়ে উঠে দাঁড়িয়ে রক্ত চক্ষু নিয়ে তাকালো তের দিকে। তে ওর দিকে আঙুল তাক করে এবার বলতে নেই, একদম উল্টোপাল্টা বলবে না। আমি যখন ভালোভাবে ভালোবাসি বলেছিলাম তখন তো খুব সতী সাবিত্রী সেজেছিলে। রিলেশন করবে না, ভালোবাসবে না, তাহলে দুটো ছেলেকে নিয়ে এভাবে ঘুরে বেড়াচ্ছ কেন? নাকি একটা পোষায় না? না পোষালে আমায় বলো, একদম পুষে। তে ঘৃণায় চোখ বন্ধ করে দিল। চর মারার জন্য আবারও ডান হাত তুলতে জাঙ্কুক এসে কায়ের ঘাড় ধরে মুখ টেবিলের সাথে চেপে ধরলো। কাই ছাড়া পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। জাঙ্কুক ঠেসে রেখেছে কাইকে, দাঁতে দাঁত চেপে পড়ে। একদম উল্টোপাল্টা কথা বলবি না তের সম্বন্ধে, জানে মেরে ফেলবো। ইয়নো আর জিমিন এসে জাঙ্কুকে ছাড়িয়ে নিল। কাই উঠে গিয়ে নিজের শার্ট ঠিক করে তের দিকে রাগি চোখে তাকায়। পর পাবে না একদম।
তোর চোখ আমি উপড়ে ফেলবো। কোন সাহসে আবার তের দিকে চোখ তুলে তাকাস তুই? কথাটা বলেই জাঙ্কুক কাই নাক বরাবর ঘুষি মারে। এত জোরে মেরেছে নাক ফেটে রক্ত বেরিয়ে আসছে। কাই ঝাড়া মেরে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে নাকের রক্ত মুছে নিয়ে তাকালো দুজনের দিকে, তারপর চলে গেল সেখান থেকে। জিমি তের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে। তুই তুই ঠিক আছিস তে? আমি খুব খারাপ মেয়ে, তাই না রে জিমি? কি সব ভুলভাল বকছিস তে? তুই খারাপ হতে যাবি কেন? আমি আমি যদি বাজে না হই তাহলে কাই আমাকে এতগুলো নোংরা নোংরা কথা শোনানোর স্কোপ ভাই কোথায় বল? হ্যাঁ, খারাপ তুমি, ভীষণ রকমের খারাপ। তোমাদের মতো মেয়ের জন্যই সত্যিকারের অর্থের ভালোবাসা তাদের বদনাম হয়, ছেলেরা খারাপ হয়, ভালোবাসা হারায়। তোমার মতো মেয়েরাই একটা ছেলের জীবন নষ্ট করিয়ে দিতে দুবার ভাবে না। এতই যদি পরিবারের ওপর দরদ, তাহলে শুরুতে সবটা ক্লিয়ার করনি কেন? পেছন পেছন ঘুরবা, তারপর নিজের অনুভূতি প্রকাশ করবা, তারপরে একটা টাইমে এসে সেই ছেলেটার ভালোবাসা বিন্দু মাত্র চিন্তা না করে পরিবারের দোহাই দিয়ে চলে যাও। পেছন ফিরে একবারও তাকাও ওই ছেলেটার দিকে। যদি তাকাতে তাহলে অবশ্যই দেখতে পেতে সেই ছেলেটার চোখে তোমার জন্য এক আকাশ সমান ভালোবাসা। কিন্তু তোমরা পেছন ফিরে তাকাও না। তোমরা নিজের মন মর্জি মতো কাছে টেনে নেবে, আবার মন মর্জি মতোই দূরে ঠেলে দিয়ে দুবারও ভাবো না। এতই যখন পরিবারের চিন্তা, তাহলে সেদিন তোমার মনের অনুভূতিগুলো ব্যক্ত করেছিলে কেন? আমায় দূরে সরে যেতে পারোনি? আমার সামনে থেকেই কেন তোমার প্রতি আমার ভালোবাসাটা আরো গভীর থেকে গভীর করেছো? জাঙ্কুকের এমন কথায় কে এবার শব্দ করে কেঁদে ফেলে। জিমিন ওর ভাইকে এবার বলে, ভাইয়া কি বলছে এসব? এমনিতেই কাই ওরকম বিহেভিয়ার, তারপর তুমি আবার এইসব বলছো? জাঙ্কুক অন্যদিকে করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। রাগ নিয়ন্ত্রণের সব রকম কৌশল অবলম্বন করতে লাগলো। লম্বা শ্বাস ফেলে তের সামনে গিয়ে দাঁড়ায়। তে দুই গালে হাত রেখে নরম কণ্ঠে বলে, প্লিজ এমনটা করো না। জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, এটা কোনো ফ্যাক্টই না। প্লিজ প্লিজ একটা বার অন্তত নিজের কথা ভাবো, আমার কথা ভাবো। এই বিয়েটা তো তুমি হ্যাপি থাকবে না। পাগলও তো নিজের ভালোটা বোঝতে, আর তুমি? তে তখনও নিশ্চুপভাবে চোখে জল ফেলছে। জিমিন তেকে নিজের দিকে ঘোরায়। প্লিজ দোস্ত, একটা বার ভেবে দেখ না। তুইও তো কষ্ট পাচ্ছিস, আর আমার ভাইটাকেও কষ্ট দিচ্ছিস। এরকমটা করিস না তে। এখনো তোর হাতে অনেক সময় আছে। তুই একবার জিহব ভাইয়াকে বুঝিয়ে বল। আমি শিওর জিহব ভাইয়া দ্বিমত করবে না। প্লিজ দোস্ত, আমার ভাইয়াটাকে এভাবে কষ্ট দিস না। একবার বল। আমি পারবো না রে। তের কথাই জাঙ্কুকের মেজাজ আরো গরম হয়ে গেল। তের হাত শক্ত করে চেপে ধরে। ওকে ফাইন, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। কথাগুলো বলে জাঙ্কুক টেনে হিঁচড়ে তেকে নিয়ে গাড়িতে বসালো। তারপর নিজে গাড়ি বসে তার গাড়ি স্টার্ট দিল। জিমিন আর ইয়নও ছুটলো ওদের পেছনে। তের বাসার সামনে জাঙ্কুক গাড়ি থামায়। নিজে নেমে থেকে টেনে গাড়ি থেকে বার করে। প্লিজ জাঙ্কুক ভাই, এমনটা করবেন না আপনি। জাঙ্কুক তের দিকে ঘুরে লাল লাল চোখে তাকায়। জাঙ্কুকের চোখ দুটো রক্ত বর্ণ ধারণ করেছে। হুশ, একদম একটা কথা বলবে না। এবার যা বলার আমি বলবো, যা করার আমি করব। কথাটা বলে জাঙ্কুক তেকে টেনে বাসার ভিতরে নিয়ে যায়। তেকে এভাবে একটা ছেলে টেনে আনায় মিসেস জিসু কিচেন থেকে দ্রুত বেরিয়ে এলেন। এমন সময় জিমিন আর ইউনো উপস্থিত হয় সেখানে। তে এরূপ অবস্থা দেখে মিসেস জিসু জিজ্ঞেস করে, কি হয়েছে তে? ছেলেটাকে? আন্টি, এটা আমার ভাইয়া। তুমি একটু জিহব ভাইয়াকে ডেকে দেবে? মিসেস জিসু জাঙ্কুকের দিকে তাকালেন একবার, তারপর আবারও তাকালেন তের হাতের দিকে, যে হাতটা জাঙ্কুক শক্ত করে চেপে ধরে রেখেছে। মিসেস জিসু দৃষ্টি সরিয়ে জেহবের রুমের দিকে গেলেন ওকে ডাকার জন্য। জেহবকে ডেকে মিসেস জিসু আবারও সেখানে উপস্থিত হলেন। জিমিন, কিছু হয়েছে? দেখে এমন দেখাচ্ছে কেন? কিছু হয়নি আন্টি। কথাটা যেন বিশ্বাস হলো না মিসেস জিসুর। কিছু তো একটা গন্ডগোল আছে, নয়তো হুট করে জিমিনের ভাই এই বাসায় আসবে কেন? তিনি আবারও সন্দিহান চোখে তাকালেন জাঙ্কুকের দিকে। তোমার ভাইকে নিয়ে বসো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। তার কোনো দরকার নেই আন্টি। ইয়নোর কথা শেষ হতে সেখানে উপস্থিত হয় জেহব। জাঙ্কুকে দেখে চিনতে পারলেন না। জিমিন পরিচয় করে দিতে বেশ অবাকও হলো। হঠাৎ জাঙ্কুকের ওর সাথে কি কাজ থাকতে পারে ভেবে পেল না জেহব। জাঙ্কুক তখনও শক্ত করে তের হাত চেপে ধরে রেখেছিল। তা দেখে ভ্রু কুঁচকে ফেলল জেহব।
জাঙ্কুক আর যেও মুখোমুখি বসে আছে। পাশে এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে। ওর পাশে জিমিন আর ইয়োনো আছে। জাঙ্কুক নড়ে চড়ে বসে সব ঠিক করে নিল নিজেকে। তারপর গলা ছেড়ে জেহুপের দিকে তাকায়। আমি তেকে ভালোবাসি। জেহুপ জমকালো না। ওকে দেখে আন্দাজ করতে পেরেছিল এরকমই কিছু একটা হবে। তে একবার আর চোখে নিজের ভাইকে আর একবার জাঙ্কুককে দেখে মাথা আবারও নিচু করে দিল। হ্যাঁ, তারপর আমি কি করতে পারি এখন? আপনি বেগমের সাথে তের বিয়েটা ভেঙে দিন। জাস্ট এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে না। আর বিয়ে হলেও আমার সমস্যা ছিল না, আমার তে হলেই হলো। তে চমকে তাকালো জাঙ্কুকের দিকে। লোকটা অকপটে ওর ভাইয়ের সামনে বসে বিয়ের কথা বলছে, একটু ঘাবড়াচ্ছে না। জেহুপ ভ্রু কুঁচকে তাকায়। তোমার কথায় আমি আমার বোনের বিয়ে ভাঙবো কেন? এবার জাঙ্কুক সরাসরি দৃষ্টি তাক করলো তের দিকে। তে ওর দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে জেহুপকে বলে, ওকে, আমার কথাই ভাঙতে হবে না। আপনার বোনের কথা ভেবে বিয়েটা ভেঙে দিন। তেও আমাকে ভালোবাসে। এবার জেহুপ চমকালো। একটু না, বেশ অনেকটাই চমকেছে জেহুপ। জেহুপ তের দিকে তাকাতে তে দ্রুত মাথা নিচু করে নিল। ইয়োনো একটা হাত শক্ত করে চেপে ধরল তে। ইয়োনো তের কানের কাছে গিয়ে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চিন্তা করিস না দোস্ত, সব ভালো হবে দেখিস। তে তবুও শান্ত হতে পারল না। হাত পা রীতিমতো কাঁপছে। এবার ওর ভাইয়ের উত্তর কি আসে এই ভেবে চিন্তা হচ্ছে ভীষণ। জিমিন, ইয়োনো, তে সকলেরই। জেহুপ ধীর পায়ে তের দিকে এগিয়ে গেল। তে সাথে সাথে মাথা নিচু করে ফেললো। গম্ভীর কণ্ঠে তেকে জিজ্ঞেস করে, টাকা আমার দিকে। তে তাকালো না, মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। টাকাতে বললাম না আমার দিকে। কেঁপে উঠল তে। আস্তে আস্তে চোখ তুলে তাকালো জেহুপের দিকে। জেহুপের চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। জেহুপ থমথমে গলায় জাঙ্কুককে ইশারা করে তেকে প্রশ্ন করে, ভালোবাসিস ওকে? তের গলা শুকিয়ে আসছে। যদি হ্যাঁ বলে তাহলে জেহুপের রিয়াকশন কেমন হবে কে জানে। আমতা আমতা করে বলতে নেই, ভাইয়া। এক কথাই উত্তর দিবি, হ্যাঁ কি না। ভালোবাসিস জাঙ্কুককে? তে জিমিন আর ইয়োনোর দিকে তাকালো। ওরা দুজনেই ইশারায় হ্যাঁ বলতে বলছে। তে এক পলক জাঙ্কুকের দিকেও তাকায়। জাঙ্কুক ওর চোখের দিকে তাকিয়ে আছে। তে একটা লম্বা শ্বাস টেনে চোখ বন্ধ করে ফেলল।